বিবর্ণ এডুকেশনাল ইনস্টিটিউটে সকলকে স্বাগত জানাই। এই ভিডিওতে আমরা এনটিএ নেটের বাংলা বিষয়ের ইউনিট 9 এর অর্থাৎ ছন্দ অলংকার থেকে 20টি প্রশ্ন উত্তর পর্ব আলোচনা করব। দেখো, এখানে 20টি প্রশ্নের জন্য তোমাদের 30 সেকেন্ড করে সময় দেওয়া থাকবে। সেই 30 সেকেন্ডের মধ্যে আমরা তো উত্তর বলে দেবো, তার মধ্যে তোমরা চেষ্টা করবে তোমাদের উত্তর বলার এবং সেটা কমেন্ট বক্সে লিখবে। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন কি আছে? সনেট শব্দটি এসেছে ড্যাশ শব্দ থেকে। এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। ক সনেটা, খ সনেটো, গ সনেটা, সোনেটা, ঘ হচ্ছে এদের কোনোটি নয়। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো, সঠিক উত্তর হবে সনেটা শব্দ থেকে। পরের প্রশ্ন দেখো, নাম তার কমলা, দেখেছি তার খাতার উপরে, সে চলেছিল ট্রামে তার ভাইকে নিয়ে কলেজের রাস্তায়, আমি ছিলাম পেছনের বেঞ্চিতে। এটি যে ছন্দ? সনেট, দলবৃত্ত ছন্দ, মুক্তক ছন্দ, গদ্য ছন্দ। তোমার সময় শুরু হচ্ছে এখন। সবাই অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং সেটা কমেন্ট বক্সে জানাবে। দেখো, সঠিক উত্তর হচ্ছে গদ্য ছন্দ। ঠিক আছে। আচ্ছা, এখানে বলে রাখি, দলবৃত্ত ছন্দ মানে ছন্দ হচ্ছে সাধারণত 3 প্রকার, আমরা সবাই জানি। হ্যাঁ, একটা হচ্ছে দলবৃত্ত ছন্দ, 2 হচ্ছে অক্ষর বৃত্ত ছন্দ, আর 3 হচ্ছে মাত্রা বৃত্ত ছন্দ। আচ্ছা, এই প্রসঙ্গে একটু বলে রাখি, এইগুলোর কিন্তু নাম আলাদা আলাদা আছে, যেগুলো সেগুলো কে দিয়েছে, ঠিক আছে, কে দিয়েছে, তারপর কবে দিয়েছে, তাদের কি উদ্দেশ্য রয়েছে, এইগুলো সম্পর্কে কিন্তু খুব ভালো করে জানতে হবে। তার সাথে সাথে বেশ কিছু এক্সট্রা ছন্দ, যেমন সনেট, গদ্য ছন্দ, এই ধরনের ছন্দ সম্পর্কে জানতে হবে, তা না হলে কিন্তু সমস্যা হবে। পরের প্রশ্ন দেখো, কি বলছে যে কাব্যের অলংকার নির্ভর করে যার উপরে। কাব্যের অলংকার সেটা বর্ণ, শব্দ, বাক্য, এদের কোনোটি নয়। সঠিক উত্তর কি হবে? তোমরা অবশ্যই চেষ্টা করো। তাহলে সঠিক উত্তর হচ্ছে শব্দের উপরে। ঠিক আছে। কাব্যের অলংকার যা কিছু নির্ভর করছে শব্দের উপরে। আচ্ছা, এইখানে একটা কথা বলি, অলংকার বাদ সেটা কিন্তু ইউনিট যেটা 10-এ আছে, ধ্বনিবাদ, অলংকারবাদ, রীতিবাদ, সেটা আলাদা। আর এখানে আমরা অলংকার, ঠিক আছে, ছন্দ এবং অলংকার, এই ইউনিট 9টা পড়ছি। হ্যাঁ, অলংকার, সেখানে কিন্তু অলংকার, যদিও ইউনিট 10 তোমার ভারতীয় এবং পাশ্চাত্য কাব্যতত্ত্বের সঙ্গে অলংকারের কিছুটা মিল রয়েছে, কিন্তু এই অলংকার কিন্তু কি হচ্ছে, কাব্যের বিভিন্ন অঙ্গের মানে কাটাছেঁড়া করছে আর কি। ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। তো এখানে অলংকার গুলো কিন্তু খুব প্রয়োজন, যে কোন অলংকার কিভাবে হচ্ছে, কোনগুলোর উপর নির্ভর করছে, সেগুলো কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। চলো তারপরের প্রশ্নে। দেখো, বলছে মালোপমা।
আমরা একটু আগে অলংকারের কথা বলছিলাম, অলংকারের অনেকগুলো ভাগ ছিল। একটা হচ্ছে শব্দালংকার, ঠিক আছে, শব্দালংকার, আর একটা হচ্ছে অর্থালংকার, অর্থালংকার। এই দুটো ভাগের অনেকগুলো ভাগ রয়েছে, ঠিক আছে। উপমা, রূপক, এই সমস্ত কিছু রয়েছে, সেগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে। প্রত্যেকটা সংজ্ঞা এবং উদাহরণ একটা করে যদি প্রত্যেকে মনে রাখতে পারো, দেখবে যে এখানের থেকে যতগুলো যা দিচ্ছে সেগুলো করতে পারছো। তো চলো এখানে কি বলছে দেখো। মালোপমার উদাহরণ হলো চঞ্চল আলো আশার মতন কাঁপছে জলে, পাখির নীড়ের মতন চোখ তুলে নাটোরের বনলতা সেন, মহামারীর মতো প্রলয়ের মতো বীভৎস কালবৈশাখী ঝড়, এদের কোনোটি নয়। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো সঠিক উত্তর, ভূমিকম্পের মতো, মহামারীর মতো, প্রলয়ের মতো, বীভৎস কালবৈশাখী ঝড়। মালপমা মানে কি? উপমা অলংকার, উপমা অলংকার, তার একটা ভাগ হচ্ছে মালো প প মা, যেখানে উপমাগুলো মালার আকারে আসে। এখানে এই ভূমিকম্পের মতো, মহামারীর মতো, প্রলয়ের মতো, দেখো অটোমেটিক্যালি আসছে, মানে তিনটে মালার মতো আছে, তার জন্য এটা মালপমা হয়েছে। পরের প্রশ্ন দেখো, বক্ষ বিনাই বেদনা তার এই মতো পুনঃ বাঁধিব আবার, এটি যার উদাহরণ? নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পারস্পরিক রূপক, অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো সঠিক উত্তর হবে সাঙ্গ রূপক। এইখানে একটা কথা বলি, রূপক কি সেটা তোমাকে জানতে হচ্ছে। তার সঙ্গে নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পারস্পরিক রূপক, এগুলো কি, অধিকার বৈশিষ্ট্য রূপক, সেগুলো কিভাবে আসছে, ঠিক আছে। তো সেইগুলো জানবে এবং প্রত্যেকটার উদাহরণটা জানতে হবে, ঠিক আছে। তোমরা এগুলো জেনে আমাদের কমেন্ট বক্সে এক একটা সংজ্ঞা মুখস্থ করে কমেন্টে লিখবে, আমরা সেটা তোমাদেরকে দেখে লাইক করে দেবো। পরের প্রশ্ন দেখো, একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেদত্ব কল্পনা করা হয় যে অলংকারে। এখানেও দেখো নিরঙ্গ রূপক, সাঙ্গ রূপক, পারস্পরিক রূপক, না অধিকার রূঢ় বৈশিষ্ট্য রূপক। একটি উপমেয়ের সঙ্গে একটি উপমান এর অভেদত্ব কল্পনা করা হয়। তোমার সময় শুরু হচ্ছে এখন। সবাই নিশ্চয়ই উত্তর দিতে পেরেছো। চলো আমরা উত্তর দেখে নিই। পারস্পরিক রূপক, একটি উপমেয়ের সঙ্গে একটি উপমানের অভেদত্ব কল্পনা করা হলে সেটা হচ্ছে পারস্পরিক রূপক। পরের প্রশ্ন চলো। দেখো বলছো অলংকার থেকে স্তম্ভ মিল করো। পরীক্ষায় কিন্তু এই ধরনের কোশ্চেন বেশি আসে। এক পাশে অলংকার গুলোর নাম দিয়ে দেবে এবং অপর পাশে অলংকারের উদাহরণ দিয়ে দেবে, তোমাদের মিল করতে হবে। করে ফেলো এটা।
চলো দেখে নি সঠিক উত্তর কি হবে। দেখো তাহলে সঠিক উত্তর হচ্ছে ক। এ একটা হচ্ছে অধিকারেরও বৈশিষ্ট্য, উদাহরণ হচ্ছে বয়ন, স্মরণ, সুধা, নিধি, নিষ্কলঙ্ক। তারপরে বি 2, সি 3, ডি 4 পরপরই দেওয়া আছে। মালা রূপকের ক্ষেত্রে হাতক দর্পণ, মাতক ফুল, এটা। তারপর উৎপ্রেক্ষার ক্ষেত্রে কি আছে, শিহরিত অঙ্গ যেন কম্পিত কিশলয়। আর সন্দেহ হচ্ছে হাতে সোনার চুড়ি কেকার অলংকার। পরের প্রশ্ন চলো দেখো কি বলছে, অলংকার থেকে নিচে দেওয়া বিবৃতিগুলির শুদ্ধতা বিচার করো। বিবৃতি 1 কি বলছে, নিশ্চয় অলংকারী উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হয়। বিবৃতি 2 কি বলছে, তরল তব সজল দিঠি মেঘের চেয়ে কালো উৎকর্ষাত্মক ব্যতিরেক এর উদাহরণ। বিবৃতি 3 কি বলছে, পাপীকেও তুমি মানিয়েছ হার, এটি উৎকর্ষাত্মক ব্যতিরেক অলংকারের উদাহরণ। সঠিক উত্তর কি হবে? দেখো সঠিক উত্তর হবে কি, বিবৃতি 1 অশুদ্ধ, বিবৃতি 2 শুদ্ধ, বিবৃতি 3 অশুদ্ধ। কেন বিবৃতি 1 অশুদ্ধ? কারণ এখানে বলা হচ্ছে নিশ্চয় অলংকারে উপমেয়কে অস্বীকার করে উপমানকে প্রতিষ্ঠা করা হয়, কিন্তু উল্টো। এখানে হবে কি, উপমানকে 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 অস্বীকার করে উপমেয়কে প্রতিষ্ঠা করা হয়। ঠিক আছে। আর বিবৃতি 3টা দেখো, পাপীকেও তুমি মানিয়েছো হার, এটি কি হচ্ছে, অপকর্ষাত্মক ব্যতিরেক অলংকার। উৎকর্ষক মানে ভালো কিছু আর কি, ঠিক আছে, কিন্তু এখানে পাপীকেও হার মানিয়েছে, এটা খারাপ অর্থে বোঝাচ্ছে, তার জন্য এটা অপকর্ষাত্মক ব্যতিরেক অলংকার, এটা উৎকর্ষাত্মক হবে না। ঠিক আছে। নামে সন্ধ্যা, তন্দ্রা লস্যা, সোনার আঁচল খসা, হাতে দীপশিখা, এটি যে অলংকারের উদাহরণ। সমাসক্তি, দৃষ্টান্ত, রূপক না পূর্ণোপমা? তোমার সময় শুরু হচ্ছে এখন। আচ্ছা, এর মধ্যে বলে রাখি যারা নতুন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল নোটিফিকেশনটি অল করে রাখো, যাতে সব কটা ভিডিও তোমরা অবশ্যই পেতে পারো। আর যারা পুরানো তারা বন্ধু বান্ধবের কাছে ভিডিওটা শেয়ার করো, যাতে তোমার বন্ধু বান্ধব যারা আছে তারা অবশ্যই যেন এই সুযোগ থেকে বঞ্চিত না হয়। নিশ্চয়ই সবাই ইতিমধ্যে উত্তরটা দিয়ে ফেলেছো। দেখো আমরা দেখে নিই সঠিক উত্তর কি হবে, সমাসক্তি অলংকার। পরের কোশ্চেনে চলো দেখো, ছন্দ থেকে নিচের দেওয়া মন্তব্য যুক্তির শুদ্ধতা বিচার করো। মন্তব্য কি বলছে, সত্যেন্দ্রনাথ দত্তের 3 ছন্দের দেওয়া নামগুলির উপমা রূপক ধর্মের আভাস বহন করে। যুক্তি, আসলে ছন্দের ব্যাকরণ বলতে আমরা যা বুঝি তিনি ঠিক তা রচনা করতে চাননি। তোমার সময় শুরু হচ্ছে এখন, সবাই অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করো। সবাই নিশ্চয়ই উত্তর দিয়েছো, চলো আমরা উত্তরটা দেখে নিই। মন্তব্য এবং যুক্তি দুটোই শুদ্ধ। দেখো, সত্যেন্দ্রনাথ দত্ত যে 3টে নাম দিয়েছিলেন সে 3টে কি, আদ্যাশ্রী, ঋদ্যাশ্রী, ঠিক আছে, এরকম নাম দিয়েছিলেন। তো সেই নামগুলো উপমা এবং রূপকের ধর্মটাই আভাস দেয়, ঠিক আছে, বহন করে, কিন্তু ছন্দের ব্যাকরণ বলতে আমরা যা বুঝি তা তিনি কিন্তু ঠিক রচনা করতে চাননি। আচ্ছা, এই প্রসঙ্গে একটা কথা একটু বলে রাখি, যে ছন্দ থেকে একেবারে লাস্ট পর্ব ছন্দের ক্ষেত্রে যে ছান্দসিক এবং কবিদের ছন্দের আলোচনার কথা আছে, সেইটা সম্পর্কে তোমরা অবশ্যই ভালো করে নোটটা পড়বে। যে যত বেশি ওই জায়গাটা পড়বে ছন্দ থেকে, তারা তত বেশি উত্তর দিতে পারবে, কারণ প্রতি বছর ওইখান থেকে বিভিন্ন জনের প্রশ্ন আসছে, তো তোমরা ওটা ভালো করে পড়বে।
চলো পরের কি বলছে। প্রবোধচন্দ্র অবশ্য যে গ্রন্থে সিলেবালকে অক্ষর না বলে দল বলেছেন, ছন্দ পরিক্রমা গ্রন্থে, নতুন ছন্দ পরিক্রমা গ্রন্থে, দুটোতেই কোনোটিই নয়। তোমার সময় শুরু হচ্ছে এখন। সঠিক উত্তর হবে ছন্দ পরিক্রমা গ্রন্থে। পরের প্রশ্ন চলো। সত্যেন্দ্রনাথ ছন্দের পরিভাষাগুলির যে নাম দিয়েছেন তার নিচে দেওয়া হলো এদের শুদ্ধতা বিচার করো। ডিপথং অর্থে স্বরসংকর, অর্ধস্বর বোঝাতে স্বেচ্ছাছন্দ, রিদম অর্থে ছন্দ স্পন্দন, ভার্স লিভার বোঝাতে ভাঙটা স্বর বোঝানো হয়েছে। এগুলোর শুদ্ধতা তোমাকে বিচার করতে হবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো সঠিক উত্তর কি হচ্ছে ক। কেন ক? শুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ অশুদ্ধ বলছে। কারণটা দেখো, ডিপথং অর্থে স্বরসংকর, এটা ঠিক আছে। অর্ধস্বর বলতে স্বেচ্ছা ছন্দ, এটা ভুল, আসলে ভাঙটা স্বর হবে অর্ধস্বর বলতে। আচ্ছা, রিদম অর্থে ছন্দ স্পন্দন, এটা তো ঠিক আছে, ঠিক আছে। আর ভার্স লিভার বোঝাতে এটা হবে স্বেচ্ছা ছন্দ, তাহলে এইটা উল্টে গেছে, তার জন্য এই ভুলটা হয়েছে। তোমরা অবশ্যই এটা দেখবে। নেক্সট চলো। বাংলা কবিতার ছন্দ গ্রন্থটি কার রচিত? বাংলা কবিতার ছন্দ সত্যেন্দ্রনাথ, প্রবোধচন্দ্র সেন, তারাপদ, মৈতলাল মজুমদার। এই গ্রন্থগুলো প্রত্যেকের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে, এনাদের যে বই আছে, এনারা সহ আরো যে দুজন আছে, রবীন্দ্রনাথ ঠাকুর আছেন, ঠিক আছে, তাদের বইগুলো ছন্দ বিষয়ক যে গ্রন্থগুলো রয়েছে এবং তার প্রকাশকাল অবশ্যই মনে রাখবে। আচ্ছা, এই প্রশ্নটার উত্তর তোমরা দাও। তোমাদের সময় এখন শুরু হচ্ছে। তোমাদের একটা কথা বলে রাখি, ছন্দ এবং অলংকারের বেশ কিছু টিপস একেবারে শেষে গিয়ে দেব, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখো, তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবে কি বলতে চাইছি। দেখো, এটা সঠিক উত্তর হচ্ছে মৈতলাল মজুমদার। পরের প্রশ্ন চলো। অক্ষরবৃত্ত ছন্দের বিভিন্ন নাম এবং তাদের স্রষ্টার নাম দেওয়া হলো, এদের স্তম্ভ মিল করো। কয় স্তম্ভ এবং কয় স্তম্ভ দেওয়া হলো? প্রথম স্তম্ভে দেওয়া আছে বিভিন্ন স্রষ্টাদের নাম, আর ক্ষয় স্তম্ভে দেওয়া আছে মিশ্রবৃত্ত, যৌগিক ছন্দ, আক্ষরিক, তারপরে অক্ষরবৃত্ত, তদ্ভব ছন্দ। এদের মধ্যে মিল করতে হবে। তো চলো করতে শুরু করো, তোমাদের সময় এখন শুরু হচ্ছে। দেখো সঠিক উত্তর হবে চারেরটা। এ হচ্ছে 2, বি 4, সি 1, ডি 5, ই 3। এ 2 প্রবোধচন্দ্র সেন, যৌগিক ছন্দ। তারপরে বি 4, বি হচ্ছে তারাপদ মুখোপাধ্যায়, এটা হচ্ছে অক্ষরবৃত্ত ছন্দ। তারপরে সি 1 নীলরতন সেন, মিশ্রবৃত্ত ছন্দ। সুকুমার সেন, এটা হচ্ছে 5 তদ্ভব ছন্দ। আর সুধীন্দ্রনাথ দত্ত, এটা আক্ষরিক ছন্দ। এগুলো একটু ভালো করে তোমরা দেখার চেষ্টা করবে। চলো পরের প্রশ্ন দেখে নিই।
নিচে কিছু ছন্দ বিষয়ক বই এবং তাদের প্রকাশকাল দেওয়া হলো। দেখো এখানে দেওয়া আছে, ঠিক আছে, এদের স্তম্ভ মিল করতে হবে, বইয়ের নাম দেওয়া আছে এবং তার প্রকাশকাল, ঠিক আছে, প্রত্যেকটা খ্রিস্টাব্দ দেওয়া আছে, তোমরা এটার মিল করতে চেষ্টা করো। তোমাদের সময় শুরু হচ্ছে এখন। দেখো তাহলে সঠিক উত্তর হবে 3 দাগ, A 3, B 1, C 2, D 4। দেখো ছন্দ জিজ্ঞাসা, এ হচ্ছে 3, 1974 খ্রিস্টাব্দ, ছন্দ সোপান 1980 খ্রিস্টাব্দ, তারপরে আহ নূতন ছন্দ পরিক্রমা 1977, আধুনিক বাংলা ছন্দ সাহিত্য এটা হচ্ছে 1980। আচ্ছা, ছন্দ জিজ্ঞাসা, নূতন ছন্দ পরিক্রমা এই দুটো কার রচনা তোমরা দেখি কমেন্ট বক্সে তোমরা জানাবে, ঠিক আছে। 16 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, বরণী না হই রূপ চিকনিয়া, কিরে ঘন পুঞ্জ, কিয়ে কুবলয় দল, কিয়ে কাজর, কিয়ে ইন্দ্র নীলমণিয়া, অলংকার নির্ণয় করো। এটা কোন অলংকার হবে সেটা লিখতে হবে, রূপক, ব্যতিরেক, বিরোধাভাস না দৃষ্টান্ত। তোমার সময় শুরু হচ্ছে। দেখো সঠিক উত্তর ব্যতিরেক অলংকার। কেন ব্যতিরেক? দেখো ব্যতিরেক অলংকারে কি হয়, উপমেয়কে উপমানের চেয়ে উৎকৃষ্ট কিংবা নিকৃষ্ট করে দেখালে ব্যতিরেক অলংকার হয়। এখানে কৃষ্ণ রূপের কাছে মেঘপুঞ্জ, নীলপদ্ম, কাজল, নীলকান্ত, মণিকে নিকৃষ্ট করে দেখানো হয়েছে, তাই এটা ব্যতিরেক অলংকার হয়েছে, ঠিক আছে। তারপরের প্রশ্ন চলো। প্রত্যেক ভাষারই একটা স্বাভাবিক চলিবার ভঙ্গি আছে, সেই ভঙ্গিটাই অনুসরণ করিয়া সেই ভাষার নৃত্য অর্থাৎ তাহার ছন্দ রচনা করিতে হয়। ছন্দ সম্পর্কে এই উক্তিটি কার? প্রবোধচন্দ্র সেন, অমূল্যধন মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর না দ্বিজেন্দ্রলাল রায়? তোমার সময় শুরু হচ্ছে। দেখো সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে। এই ধরনের কথাগুলো সাধারণত রবীন্দ্রনাথ ঠাকুরই বলে থাকেন, ঠিক আছে। পরের প্রশ্ন চলো। ছন্দ অবলম্বনে নিচের কিছু বিবৃতি দেওয়া হলো, এদের ঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। রবীন্দ্রনাথ ভারতচন্দ্র ও তার পূর্ববর্তী সাহিত্যের ছন্দকে বলতেন বাংলা প্রাকৃত। রবীন্দ্রনাথ তার মানসিক কাব্যের ছন্দকে বলেছেন সাধু। সুপ্রাচীন কাল থেকে লোক সাহিত্যে প্রচলিত ছন্দ রীতিকে দ্বিজেন্দ্রলাল মাত্রিক নামে চিহ্নিত করেন। রবীন্দ্রনাথ শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহৃত লাচারী ছন্দকে লৌকিক ছন্দ বলেছেন। এদের মধ্যে ঠিক উত্তরটা কোনটা আছে সেটা চিহ্নিত করতে হবে। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো সঠিক উত্তর হচ্ছে ডি,
কেন ডি, এবারে চারেরটা কেন বি এবং সি, দেখো সঠিক উত্তর হচ্ছে চারেরটা বি এবং সি। ঠিক আছে, বি এবং সি এটা ঠিক। বাকিগুলো দেখো, রবীন্দ্রনাথ ভারতচন্দ্র ও তার মানসী পূর্ববর্তী ছন্দকে বলতেন সাধু প্রাকৃত, এটা কোথাও উল্লেখিত নেই। ঠিক আছে, আর রবীন্দ্রনাথ শ্রীকৃষ্ণ কীর্তনে ব্যবহৃত লাচারি ছন্দকে লৌকিক ছন্দ বলেছিলেন, এটাও নয়। শ্রীকৃষ্ণ কীর্তন নয়, তিনি বলেছিলেন যে প্রাচীন যে ছন্দগুলো আছে সেটা লৌকিক ছন্দ। ঠিক আছে, 19 নম্বর প্রশ্নে দেখো কি বলছে, নিচের দেওয়া বিবৃতিগুলির অশুদ্ধতা বিচার করো। এখানে কিন্তু ভালো করে লক্ষ্য রাখতে হবে, বলেছে অশুদ্ধতা বিচার করো। ঠিক আছে, আমরা ভুল করে হয়তো শুদ্ধ বিচার করে আসবো, সেক্ষেত্রে কিন্তু ভুল হয়ে যাবে। তো এটা দেখো অশুদ্ধতা বিচার করতে বলেছে, কি বলছে, অনতি নির্দিষ্ট গদ্য ছন্দকে বাকছন্দ বলে। ছন্দ আলোচনায় যার পারিভাষিক নাম ছন্দস্পন্দ, রবীন্দ্রনাথ তাকে ছন্দলীলা বলেছেন। ব্যঞ্জন বর্ণের সাংকেতিক নাম হস। প্রবোধ চন্দ্র সেনের মতে বাংলায় মূল স্বরবর্ণ 7টি। তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো সঠিক উত্তর হবে কি ঘ, কেবলমাত্র বি এবং ডি অশুদ্ধ। কেন, দেখো বি এবং ডি অশুদ্ধ, এখানে প্রথমত অশুদ্ধ চেয়েছে, তাই সঠিক উত্তর বি এবং ডি, কারণ এই দুটোই অশুদ্ধ রয়েছে। দেখো বলছে রবীন্দ্রনাথ ছন্দ গতিলীলা বলেছেন, ছন্দ লীলা বলেননি, তাহলে এখানে গতি শব্দটা যুক্ত হবে। আর প্রবোধচন্দ্র সেনের মতে বাংলায় মূল স্বরবর্ণ 7টি, এখানে 7টি হবে না, হবে হচ্ছে 6টি, তাহলে এটা খেয়াল রাখতে হবে। তারপরের প্রশ্ন চলো। দেখো 20 নম্বর অর্থাৎ শেষ প্রশ্ন, স্তম্ভ মিল করতে বলেছে। এক কয় স্তম্ভ এবং ক্ষয় স্তম্ভ দেওয়া আছে। এখানে কি করছে, যে একপাশে অলংকার এর নাম দেওয়া আছে আর অলংকারের উদাহরণ দেওয়া আছে, তাহলে এখানে উদাহরণ আর এখানে হচ্ছে নাম, দুটোর মধ্যে মিল খুঁজে বার করতে হবে। তো চলো তোমার সময় শুরু হচ্ছে এখন। দেখো সঠিক উত্তর হবে চারেরটা, এ 2, বি 4, সি 1 এবং ডি 3। এ হচ্ছে 2, বলছে যে হাড় হিম রাত রাত ফুরাতে চায় না কেবলই বাড়ে, এটা উপমা। আচ্ছা, তারপরে বি 4 বলছে ঘর ছাড়া মোর ভাবনা বাউল বেড়াই ঘুরে, এটা হচ্ছে কি তোমার নিরঙ্গ রূপক। তারপরে কি বলছে সি 1, সে বাতাসে কতবার মনে শঙ্কা করি ছিন্ন হয়ে গেল বুঝি হৃদয়ের পাল, এটা হচ্ছে কি সি, সি হচ্ছে 1। তারপরে ধ্বনি মন্দির বাহির ভেরি, এটা হচ্ছে ডি 3, প্রতীয়মান উৎপ্রেক্ষা। এইগুলোর প্রত্যেকের যদি তুমি সংজ্ঞা না জানো তাহলে কিন্তু এই উদাহরণগুলো উত্তর দিতে পারবে না। এই 20টা প্রশ্ন প্রত্যেকেই ভালোভাবে দেখবে এবং নিজে থেকে আগে উত্তর দেওয়ার চেষ্টা করবে। কার কটা ঠিক হলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর প্রশ্নগুলো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে। এই ধরনের আরো কোশ্চেন চাও কিনা সেটা নিয়েও তোমরা বলতে পারো। আর একটা কথা বলে রাখি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, না হলে কিন্তু এর পরবর্তীতে যে ভিডিওগুলো আসবে তার নোটিফিকেশন তোমরা পাবে না। ঠিক আছে, কারণ এরপরে নেটের জন্য আরো কিছু ভিডিও আমরা নিয়ে আসতে চলেছি, তো সেগুলো তোমরা পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে তোমাদের সুবিধা হবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে।